এটার নাম হলো শব্দ গঠন। এর মধ্যে আছে হলো আমাদের সমাস, প্রত্যয় আর হলো উপসর্গ। এই ভালো করে শোনো, বুঝতে না পারলে প্রশ্ন করো। এখান থেকে শব্দ গঠনে সমাস, প্রত্যয়, উপসর্গ তিনটে এখানে উল্লেখ করা হলো কেন বলতো? আমরা তো শব্দ গঠন বললেই ছেড়ে যেতে পারতাম। তো শব্দ গঠন বলে আবার আমাদের সিলেবাসে লেখা আছে এভাবে সমাস, প্রত্যয়, উপসর্গ। ওই তিন, হ্যাঁ হ্যাঁ, আরো তার মানে কি আরো কিছু আছে কি এখানে? শব্দ গঠন কি আরো কিছু আছে? হ্যাঁ, অর্থাৎ শব্দ গঠন প্রক্রিয়া হয় 5 থেকে 6 প্রকারের। আমরা সে পড়েছি 9, 10 বা আরো ছোট ক্লাসে। যেমন শব্দ দ্বিত্ব, যাকে বলা হয় দ্বিরুক্ত, এটা দিয়েও কি হয়? শব্দ গঠন হয়। অর্থাৎ শব্দ গঠনে আরো প্রক্রিয়া আছে, তার মধ্যে আমাদের এখানে এই তিনটি পড়তে হবে। তিনটি সিলেবাসে দেওয়া আছে, সমাস, প্রত্যয় আর উপসর্গ। এখন যেটা আমি এর আগে বলছিলাম, আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে এখান থেকে কোশ্চেন কি কি হবে বা কিভাবে কোশ্চেন হবে। তোমরা এর আগে যেগুলো পড়াইছি বানান, উচ্চারণ, কি বলছিলাম বলতো? যে একটা কোশ্চেন হবে বর্ণনামূলক আর একটা হবে নির্ণয়মূলক। এখান থেকে একটু প্রবলেম আছে, সেটা হলো এই, এখানে কয়টা অধ্যায় আছে? 3টা। এই 3টা অধ্যায়ের মধ্যে কোশ্চেন কটা হবে? 2টা। প্রত্যেকটা মনে আছে তো? প্রত্যেকটা পরিচ্ছেদের থেকে প্রশ্ন হবে 2টা, ক অথবা খ, ক অথবা খ। এখান থেকে এই 3টার মধ্যে প্রশ্ন হবে যে কোনো দুটোর থেকে, অর্থাৎ এটা হতে পারে অথবা এটাও হতে পারে, আবার এটা হতে পারে অথবা এটাও হতে পারে, কিংবা এটা বাদ দিয়ে এটা অথবা এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা আমাদের আমরা যেটা দেখছি গত কয়েক বছর আর কি, সেটা হলো বেশিরভাগ কোশ্চেন হয় এই 2 জায়গা থেকে, সমাস নির্ণয় অথবা প্রকৃতি প্রত্যয় নির্ণয়। আর তা যদি না দেয় তাহলে এখান থেকে একটা কোশ্চেন দেবে, এখানে কোনো নির্ণয়মূলক নাই, একটা কোশ্চেন দেবে, বর্ণনামূলক প্রশ্ন দেবে, অথবা দেবে হয় সমাস নির্ণয় করা অথবা প্রত্যয় নির্ণয় করা। আর আমরা তো আগেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আমরা অ্যান্সার কোনগুলো করব, নির্ণয়মূলক করব, আর বর্ণনামূলক কোশ্চেন অ্যান্সার করব না। কেন করব না? সময় লাগবে, এবং কখনোই কেউ বর্ণনামূলক অ্যান্সার করে 30-এ 30 পাবে না। আর আমাদের টার্গেট হলো সেকেন্ড পার্টে কত রাখা, কত নাম্বার পাওয়ার টার্গেট সেকেন্ড পার্টে। দেখছো, সব মিলে 100-এর মধ্যে আমাদের লক্ষ্যটা কি? সেকেন্ড পার্টে আমরা দ্বিতীয় পত্রে আমরা কত নাম্বার আশা করি, ডিমান্ড করি বলো? 90+। 90+ ডিমান্ড করলে 85টা হবে, 85 যে কি হবে? এখন যদি আমার চাহিদা থাকে এরকম কোনো মতে 80 পালেই হবে, তাহলে 80 পাবা না। সবসময় তোমার লক্ষ্যটা, তোমার চাহিদাটা কি থাকতে হয়? হাই থাকতে হয়। আমার ম্যাডাম বলতো যে এই স্বপ্নে কেন ছেঁড়া খাতা শুয়ে থাকবি, স্বপ্নে তুই প্লেনে ঘুরে বেড়াবি, স্বপ্ন সবসময় বড় দেখতে হয়। তো এর অর্থ হলো এই যে চাওয়া পাওয়া সবসময় বড় হতে হবে, যে আমার টার্গেট 90+, এবং এটা কিন্তু আহামরি বা 82 টার্গেট না। খুব সহসাই বাংলা সেকেন্ড পার্টে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে 30-এ 30 তুলতে পারি, তাহলে সেই শিক্ষার্থী 90+ মার্ক পাওয়াটা কোনো কঠিন বিষয় না আর কি। তো সেই কারণে আমরা কখনোই যদি এখান থেকে সব কোশ্চেন দেয়, এটা আমরা কি করবো? লিখবো কি? লিখবো না। আমাদের টার্গেট হলো সমাস আর প্রত্যয়। এই দুটো করলে একটা পাবোই আমরা, এই দুটোর মধ্যে একটা আসবেই, কোনো মতেই মিশে দেবে না। কিন্তু তবে রাজশাহী বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে যা দেখছি আর আগে আমরা, এই দুটোই থেকে বেশি কোশ্চেন হয়, দুটোই নির্ণয়মূলক। ব্যাস বাক্য সহ সমস্যার নাম লিখো, আর প্রকৃতি প্রত্যয় সহ প্রত্যয়ের নাম লিখো। যাই হোক, আমরা কোশ্চেন ধারাতে বলছি, কথা বলো। এই 3টার মধ্যে থেকে কোশ্চেন করা হবে, 2টা হবে, আমরা করব যে কোনো একটা। এটাও নির্ণয়মূলক, এটাও নির্ণয়মূলক, আর এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। আমরা শুরু করব সমাস। না, এখান থেকে বর্ণনা কোশ্চেন দেয় না, আসছে কোশ্চেন, যেমন সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা আসছে, বইয়ে দেওয়া আছে, কিন্তু কখনো আসেনি রাজশাহী বোর্ডে, কখনোই না। রাজশাহী বোর্ডে বিগত কয়েক সালে এটা ছিল না, কিন্তু এখন নাই, কিন্তু তোমাদের আছে যারা সেকেন্ড ইয়ারে, তাদের কিন্তু এটা নাই। ওই যে সংক্ষেপ সিলেবাস, সেই করোনার কারণে এখনো চলছে,
এখানে এটা বাদ দেওয়া আছে, অর্থাৎ সমাস আর উপসর্গ যারা পরীক্ষা দেবে 25-এ ওদের, তোমাদের এখনো পূর্ণাঙ্গ আছে এবং তোমাদের পূর্ণাঙ্গই থাকবে, কমাবে না। সেক্ষেত্রে রাজশাহী বোর্ডে যা দেখেছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই দুটোই পরীক্ষায় থাকে, সমাস অথবা প্রত্যয়। আর এই দুটো শিখতেও হবে। কেন শিখতে হবে? যখন তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষায় যাবা কিংবা যে কোনো পরীক্ষায়, যত চাকরি পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, সমাস প্রত্যয় থেকে কোশ্চেন থাকবেই থাকবে। আমার কলেজে বিভিন্ন চাকরির পরীক্ষার কেন্দ্র হয়, আমরা ডিউটি করি, আমি প্রত্যেক ডিউটিতে খেয়াল করে দেখছি বাংলা কোশ্চেন আমি সমাস থেকে একটা কোশ্চেন থাকেই, যে কোনো চাকরির পরীক্ষা সরকারি মিস নাই। প্রত্যয় থেকে থাকবেই একটা, অশুদ্ধ বানান শুদ্ধ থাকবেই একটা, বাগধারা থাকবেই একটা। তারপরে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে থাকবেই। আর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর অঙ্ক, এই চারটা তোমার পিছন ছাড়বে কি? তুমি যে কোনো বিষয়ে পিএইচডি করে লাভ হবে না। তুমি চাকরিতে যাবা, বিসিএস পিলি মানেই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর অঙ্ক, এই হলো 100 মার্কের কোশ্চেন, তোমাকে মোকাবেলা করতে হবে প্রথমে। তারপর টিকার পর তুমি বিষয়বাড়ি পরীক্ষা রিটেন দিবা। তার মানে এটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা পরীক্ষায় লিখি আর না লিখি, আমার জানার জন্য, পরবর্তী লাইফটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই এটা জানতে হবে। আর আমাদের কাছে সমাস একটা কঠিন বিষয়। এ পর্যন্ত কোনো ছাত্র আমার বলেনি স্যার এটা খুব সোজা লাগে আমার, কি ভালো কি মন্দ, ভালো স্টুডেন্ট যারা তারা বলে স্যার সমাজটা কি না করলে হয় না, এতই কঠিন মনে করে। আসলে কঠিন না, কিন্তু কঠিন মনে করলে কঠিন, খুবই সোজা। কিন্তু কিছু কৌশল আছে, কিছু টেকনিক আছে সমাসের ক্ষেত্রে। আমরা যদি বইয়ে যে সমাসের সংজ্ঞা দেওয়া আছে, এই যে বৈয়াকরণ বিদগণ যে সংজ্ঞা দিয়েছেন, ওই সংজ্ঞা পড়ে মুখস্থ করে মুখ দিয়ে ফেনা তুললো সমাস আমরা করতে পারবো না। সংজ্ঞার সাথে কিছু চেনার কৌশল আছে, কিছু চেনার উপায় আছে, কিছু টেকনিক আছে, কিছু মনে রাখার নিজস্ব কিছু কৌশল আছে। সমাস মনে রাখার জন্য আমি যে রাস্তা দেখাবো সেটাই যে ঠিক তা কিন্তু না, তুমি তোমার মতো করে মনে রাখতে পারবা। কিছু কিছু সমাস আছে যে ব্যাসবাক্য করার পরে ব্যাসবাক্য দেখেই আমরা বলতে পারি এটা কোন সমাস। কিছু আছে ব্যাসবাক্য করার আগেই শব্দ দেখে আমরা চিনতে পারবো যে এটা অলক দ্বন্দ্ব, এটা হলো দ্বিগু, এটা হলো অবয়ভাব, এটা হলো নিত্য, এটা হলো প্রাদি। খুব সহজ চেনার কিছু উপায় আছে। আমি এই চেনার উপায়গুলো লিখে দেব, যেটা বইয়ে পাবা না। এটা আমার নিজস্ব উদ্ভাবন বা আবিষ্কার, যে এইগুলো যখন আমরা চেনার উপায়গুলো মুখস্থ করি বা পড়ি, দেখা যায় সমাসের 80% ওর মধ্যে পড়ে যায়। আর বাকি যেটুকু আছে বেশি করে করলে অটোমেটিকলি হয়ে যাবে। অতএব টেনশনের কোনো কারণ নাই, আমরা ইনশাল্লাহ এটা পারবো, শতভাগই পারবো। এখন তার আগে আসি আমরা সমাস কাকে বলে বা সমাস মানে কি। মারিয়া বলো, সমাস মানে কি? এটা আমরা 9 10-এ পড়ে আসছি, এমসিকিউতে পড়ে আসছি। সমাস মানে কি? শব্দ সংক্ষেপকরণ, কাছাকাছি হয়েছে আর কি। এক কথা সংক্ষেপণ, মিলন অথবা একপদীকরণ। সন্ধি মানে কি? সন্ধি মানে মিলন বা সংক্ষেপণ। তাহলে সন্ধি আর সমাসের পার্থক্যটা কোথায়? সহজ কোশ্চেন, উত্তরটা সহজ। সন্ধি কিসের মিলন বলতো? ধ্বনির মিলন। শতযোগ এক, আমরা তো পড়েছি সূত্র মনে নাই? শতযোগ এটা অ আর এ, শত অ আর এ মিলে কি হয়েছে? শতেক এ হয়েছে। একাধিক ধ্বনির মিলন হলো সন্ধি। আর সমাস কিসের মিলন? শব্দের মিলন, অর্থাৎ একপদীকরণ। একাধিক পদ মিলে এক পদে মিলিত হওয়া। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে, সুন্দর করে, শ্রুতিমধুর করে। রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, এতগুলো না বলে আমরা বললাম রাজা সিংহাসনে বসে আছেন। ছেলেটি দুধ মিশ্রিত ভাত খাচ্ছে, না বলে আমরা বললাম ছেলেটি দুধ ভাত খাচ্ছে। এই যে ভাষাকে সুন্দর করলো, সংক্ষেপ কে করলো? সমাস করলো। 3টা পদ মিলে এক পদে পরিণত হলো, এজন্য বলা হয় একপদীকরণ। আর সমাস মানে সংক্ষেপণ মিলন, সন্ধি মানে সংক্ষেপণ মিলন। পার্থক্য হলো সমাস পদের মিলন আর সন্ধি হলো ধ্বনির মিলন। এগুলো আমাদের লাগে ওই বিভিন্ন পরীক্ষায়, মানে যেগুলো পরীক্ষা হয় প্রতিযোগিতা, সেখানে আর কি। এখন আসি আমরা সমাস করতে গেলে
এটা আমরা 9-10 পড়ছি নিশ্চয়, যারা ভালো করে পড়ছে আর কি। সমাস করার আগে আমাদের আগে জানতে হবে কিছু শব্দের সংজ্ঞা, যেমন ব্যাস বাক্য, সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ। এই সবগুলো আমাদের 9-10 শিখতে হয়েছে এমসিকিউর জন্য। এখানে আমাদের সমস্ত পদ আর ব্যাস বাক্য, এই দুটো শব্দ ভালো করে বুঝতেই হবে যে কি জিনিস। ব্যাস বাক্য আর হলো সমস্ত পদ, এই দুটো শব্দ আমরা বারবার বলবো। যখন আমি চেনার ব্যাপারে বলবো না, তখন ব্যাস বাক্য, সমস্ত পদ শব্দগুলো বারবার মুখ দিয়ে উচ্চারণ হবে। এখন যদি আমরা বুঝতেই না পারি সমস্ত পদ কোন জিনিস আর ব্যাস বাক্য কোনটা, কাকে বলে, তাহলে তো আমাদের শুনে কোনো লাভ হবে না। তা আমি সমস্ত পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ আর হলো সমসমান পদ সবগুলোর সংজ্ঞা এখানে দেখাচ্ছি। লাগবে কিন্তু এই দুটা, আমি বারবার বলছি লাগবে আমাদের এই দুটা এখানে আর কি। পরীক্ষা তার আগে বলি, পরীক্ষায় থাকবে কি আর করতে হবে কি, এটা আমরা অনেকেই বুঝি না। কিন্তু সমাসের ক্ষেত্রে পরীক্ষায় কি থাকবে আর কি করতে হবে জানো কি? ভালো করে শুনবা, এরপরেও কিন্তু ভুল করো তোমরা। এত করে বলার পরও দেখা যায় যে পরীক্ষায় করে কি সমাস দেওয়া আছে সিংহাসন মনে করো, কিংবা ত্রিফলা, কিংবা সপ্তাহ। অনেক ছেলেমেয়েরা করে কি সিংহাসন তুলে টান দিয়ে লেখে যে সিংহাসনে বসে রাজা দরবার পরিচালনা করছে, মানে ও ভাবছে এটা বাক্য তৈরি করা লাগবে না মানুষ। হ্যাঁ, ওটা ব্যবহার করে। তো বুঝতে হবে কি কি থাকবে আর কি করতে হবে। পরীক্ষায় কিছু শব্দ দেওয়া থাকবে, যেমন সিংহাসন, কালান্তর, তারপর বাবা মা, হাতে কলমে ইত্যাদি দিয়ে ওপরে শিরোনাম বলা হবে, নিচের শব্দগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো। একটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি এই কারণে যে আমরা শেষ করি ব্যাকরণ, তারপরে অনেক ছেলে মেয়ে বোঝে না যে আসলে পরীক্ষায় থাকবে কি, আমাদের করতে হবে কি। শিরোনাম দেওয়া আছে, ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো। ওই যে যারা ঠিকঠাক শিখেনি তারা মনে করে কি হয়তো এই শব্দটা একটা বাক্য তৈরি করা লাগবে, বাক্য তৈরি করতে চলে আসে। থাকবে শব্দ, সেটা দেওয়া হলো কালান্ত। কালান্ত এটা দেওয়া আছে কোশ্চেনে, তুলতে হবে খাতায়। তোলার পরে এটাকে কি করতে হবে, বাক্যাংশ তৈরি করতে হবে, ভাঙাতে হবে। ভাঙালে কি হবে, এটা না অন্য কাল, এর নাম হলো ব্যাস বাক্য। অন্য কাল, কালান্তর। হ্যাঁ, এখন কি করতে হবে, এর নাম লিখতে হবে, কোন সমাস এটা, সমাসের নাম কোন সমাস, এটা কোন সমাস, নিত্য সমাস। নিত্য সমাস অর্থাৎ এইটা কোশ্চেনে দেওয়া থাকবে, আমাদের পুরো কাজটা করতে হবে। পুরো কাজ ঠিকঠাক করতে পারলে আমার নাম্বার পাবো কত, 1। আসো এই ভালো করে দেখো, 1 নাম্বার। এর মধ্যে নাম্বার ভাগ আছে, আবার এখানে হাফ আর এখানে হলো হাফ, অর্থাৎ ব্যাস বাক্য হাফ, অর্ধেক, আর নামে অর্ধেক। কোন শিক্ষার্থীর যদি এমন হয় যে এটা ঠিক আছে কিন্তু নামটা ভুল হয়ে গেছে, সে কিন্তু এটা পাবে। একমাত্র সমাস এবং প্রত্যয়ে ভগ্নাংশ মার্ক দেওয়ার কথা বলা আছে, অর্থাৎ কোন শিক্ষার্থীর যে কোনো একটা অংশ ঠিক হলে পরে তাকে কাটা না দিয়ে আমাকে অর্ধেক মার্ক দিতে হবে, কিংবা এটা ভুল হয়েছে নাম ঠিক আছে তাকে হাফ নাম্বার দিতে হবে। এখন অর্ধেক নাম্বার হয়তো রয়েই গেল, শেষে গিয়ে 65.5 হলো, ওটা অটো কি হবে, 66 হয়ে যাবে। কিংবা এখানে হাফ পাইলো, আবার অন্য কোথাও হাফ পাইলো। প্রত্যয় এবং সমাসে এরকম অর্ধেক অর্ধেক মার্ক দেওয়ার সুযোগ আছে, কেননা মার্কটা ভাগ করা আছে, হাফ আর হাফ মিলে 1। তো আমাদের থাকবে এরকম শব্দ তুলতে হবে, এই যে বাক্যাংশ অর্থাৎ ব্যাস বাক্য করতে হবে, সমাসের নাম লিখতে হবে। পুরোটা সঠিক হলে পাবো আমরা কত নাম্বার, 1 নাম্বার। এরকম কটা করতে হবে, 6টা করতে হবে, 6টা, সরি 5টা করতে হবে। 6টা পরিচ্ছেদ না, 5 6 30, 5টা করতে হবে। আমরা কি এটা কি পরিষ্কার? পরীক্ষায় কি আসবে, কি করতে হবে, এটা এত করে বলতে হয় এই কারণে তোমরা সেই 9 10 বা 8 থেকে কি করতেছো, এখন এমসিকিউ করছো। আর এখানে কোনো এমসিকিউ নেই, হাতে কলমে তোমরা পড়ো নাই, সে কারণে এটা এত করে বলতে হয় পরীক্ষায় কি আসবে আর কি করতে হবে। পরীক্ষায় থাকবে এইগুলো, আমাদের টান এগুলো তুলে টান দিয়ে এভাবে লিখে কমপ্লিট করলে আমরা 1 নাম্বার পাবো। এখন একটু আমরা আসি যে ব্যাস বাক্য কাকে বলে, সমস্ত পদ কাকে বলে,
এই সংজ্ঞাটা এবং চিনতে হবে কোনটা সমস্ত পদ, কোনটা ব্যাস বাক্য, কোনটা পূর্ব, কোনটা পর। সমস্ত পদের বিকল্প নাম আছে কি? কেউ কি বলতে পারবা? এর আরো নাম আছে সমস্ত পদ, এটা আরো বিকল্প নাম আছে, যদিও তোমাদের 9, 10 বই এই নামটা এখন নাই, কিন্তু আগের বইয়ে ছিল। এখন প্রশ্ন আসতে পারে স্যার তার আগের বইটাকে আমরা ফলো করবো, হাত করতে কোথাও কোথাও করতে হবে, বোর্ড পরীক্ষায় করতে হবে না, বোর্ড পরীক্ষায় তো আসবে না, কিন্তু যখন তুমি অন্য কোনো পরীক্ষায় যাবা তখন এর বিকল্প নাম দিতেই পারে। সমাসবদ্ধ পদ, দিগন্ত ঠিকঠাক বলছে, অথবা সমাস বাক্য, সরি না, এই দুটাই সমস্ত পদ আর সমাসবদ্ধ পদ। তারপর ব্যাস বাক্য, ব্যাস বাক্যেরও বিকল্প নাম আছে আর কি, আমি এমনি বসে লিখবো আর কি, ব্যাস বাক্য, সমাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। সমাসবদ্ধ পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। তারপরে কি সমস্যমান পদ, পূর্ব পদ, আর হলো পর পদ, এটারও বিকল্প নাম আছে উত্তর পদ। এর প্রত্যেকটাই সংজ্ঞা আমাদের 9, 10 লাগতো। কেমন লাগতো? এখান থেকে কি আসতো? এমসিকিউ আসতো। এখন এখানে আমাদের শুধু এই দুটো চিন্তা হবে ভালো, এগুলো না হলেও চলবে। সমসমান পদ, পূর্বপদ, পরপদ আমাদের না জানলেও ক্ষতি নেই, জানবো আমরা, কিন্তু আমাদের এই দুটো নাম বা এটা কোন জিনিস আমাদের বুঝতে হবে, কারণ আমরা বারবারই এই কথাগুলো বলবো যখন আমরা চেনার পরীক্ষা দেবো, তখন জায়গাই নাই বা। আমি একটা উদাহরণ দিয়ে সবগুলো ব্যাখ্যা দিচ্ছি, দেখো। মহানবী, এই লাইনটার মধ্যে এখানে যতগুলো শব্দ আছে সবেরই ব্যাখ্যা আছে, সবগুলোরই ব্যাখ্যা আছে। এটার সংজ্ঞা কি কেউ পারবে কি বলতে? কাকে বলে সমস্ত পদ? তোমার মতো করে বললে আর কি, তুমি একটু ব্যাকরণের ভাষায় বলো। সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। যেরকম যে এখানে মহান যে নবী মিলে কি হলো? মহানবী। সিংহ চিহ্নিত আসন সমান কি হলো? সিংহাসন। বিদ্যুৎ চালিত পাখা সমান কি হয়? বৈদ্যুতিক পাখা। হাত চালিত পাখা সমান কি হয়? হাত পাখা। তারপরে একাধিক পদ মিলে যখন এক পদে পরিণত হয় তার নাম হলো কি? সমস্ত পদ। আর বৈয়াকরণ বিজ্ঞানের ভাষায় হলো সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। আমি আবারও বলতেছি, সংজ্ঞা আমাদের এখানে পরীক্ষা আসবে না, কিন্তু আমাদের জানতে হবে সংজ্ঞাটা কি। এখন বাবা, এটা সমস্যমান পদ, তাহলে এটার নাম কি হলো? সমস্ত পদ। সংজ্ঞা হলো সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। এবার আসছে ব্যাস বাক্য। সমস্ত পদকে ভাঙালে যে বাক্যাংশ পাওয়া যায়, এই পুরো বাক্যাংশকে বলা হয় ব্যাস বাক্য। সমস্ত পদকে ভাঙালে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্যের মধ্যে পদ কটা আছে? 3টা, মহান একটা, যে একটা, নবী একটা। ব্যাস বাক্যের মধ্যে যেগুলো আছে প্রত্যেকটা পদকে আলাদা করে বলা হয় সমস্যমান পদ। তার মানে সমস্যমান পদের সমষ্টি হলো ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের অথবা সমস্ত পদের প্রথম পদ বা এখানের প্রথম পদ শেষ পদ। ব্যাস বাক্যের প্রথম পদের নাম পূর্বপদ আর শেষ পদের নাম পর বা উত্তর পদ। কিংবা এই যে এখানে দুটো আছে মহা আর নবী, এটা পূর্বেটা হলো পর। আমরা যত এক্সাম্পলই করি না কেন সমাসে, হাজার হাজার যদি করি, আমরা প্রত্যেকটা সমস্ত পদেরই পদ কয়টা হবে? 2টা, পূর্ব আর পর। পূর্ব আর পর। শুধু দ্বন্দ্ব সমাসে একটা আছে বহুপদী দ্বন্দ্ব, বহুপদী, যেখানে ব্যাস বাক্য 2-এর অধিক হবে, 3টাও হতে পারে, 4টাও হতে পারে, 5টাও হতে পারে। এছাড়া যত সমাস আছে সব জায়গাতেই কি হবে? সমস্ত পদের পদ কয়টা হবে? 2টা, পূর্ব আর পর। আমি আরেকবার বলছি, সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙালে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয়
ব্যাস বাক্য। ব্যাস বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে তাদেরকে আলাদা আলাদা করে বলা হয় সমস্তবহন পদ। ব্যাস বাক্যের অথবা সমস্ত পদের প্রথম পদকে বলা হয় পূর্ব, শেষ পদকে পর বা উত্তর পদ বলে। ঠিক আছে, এখন আসি আমরা সব বাদ দিয়ে মাথা থেকে, আমরা এই দুটো মনে রাখবো, এটা আর এটা, সমস্ত পদ আর ব্যাস বাক্য। আমরা যখন চেনার পরে বলবো তখন বলবো সমস্ত পদে এইরকম এরকম থাকলে এটা কোন সমাস হয়? প্রাদি হয়। সমস্ত পদে এরকম থাকলে এটা কোনটা হবে? নিত্য হবে। সমস্ত পদের সাথে এরকম থাকলে কোনটা হবে? অলুপ দ্বন্দ্ব হবে। তার মানে সমস্ত পদ কোনটা? যেটা পরীক্ষায় দেওয়া থাকবে। সহজ করে বোঝো, যেটা পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে তার নাম কি? সমস্ত পদ। আর যখন বাক্যাংশ করবো তার নামটা কি? ব্যাস বাক্য। তারপরে আমরা কোন সমাস লিখবো এদিকে। এটা কি বিষয়? আমি সমাস কত প্রকার? হ্যাঁ, 6 প্রকার, কিন্তু আমরা 9, 10-এ তোমরা পড়ে আসছো 4 প্রকার। ওইখানে দ্বিগু আর অব্যয়ীভাবকে ক্লোজ করা হয়েছে, দ্বিগুকে একদম বাদ দেওয়া হয় নাই। দ্বিগুকে আনা হয়েছে কার মধ্যে? কর্মধারয়ের মধ্যে। দ্বিগু কর্মধারয় বলে একটা অংশ দেখানো হয়েছে, কিন্তু ইন্টারমিডিয়েটে এখন আমরা সেই সনাতন জায়গাতেই রয়ে গেছি। এখানে 6 প্রকার এখনো চলছে, অর্থাৎ দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু আর বহুব্রীহি। এটা হলো প্রধান সমাস। এছাড়াও আছে অপ্রধান সমাস, নিত্য সমাস আর প্রাদি সমাস। সবগুলো আমাদের এখানে শিখতে হবে। সব জায়গা থেকেই একটা কোশ্চেন দেয়। আমরা এখন দ্বন্দ্বে আসি। দ্বন্দ্ব সমাস কাকে বলে? কেউ পারলে একটু বলো। হ্যাঁ, অর্থাৎ আমরা 9-10-এ পড়েছি যে উভয় পদ প্রধান সমাস কোনটি? মনে আছে তো? এমসিকিউতে আসতো, উভয় পদ প্রধান সমাস কোনটি? দ্বন্দ্ব। এই এটা তো আমি তো বই পড়ি না, এই ছিল ফাঁকিবাজ। ওখানে আমি বহুবার মানে ক্লাসে বইয়ে লিখতে বলছি যে ওখানে লিখে নাও পদ প্রধান, মানে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসকে বলা হয় উভয় পদ প্রধান, তৎপুরুষকে বলা হয় পরপদ প্রধান, প্লিজ, কর্মধারয়কে বলা হয় পরপদ প্রধান। আর বহুব্রীহি কোন পদের অর্থে প্রাধান্য পায় না, একটা বিশেষ অর্থ প্রকাশ করে। এগুলো এমসিকিউতে আসতো 9-10-এ। তো ওই যে দিগন্ত বললো যে সমাসের 2 পদের অর্থই প্রাধান্য পায় তার নাম দ্বন্দ্ব সমাস। যেমন বলা হলো পিতা ও মাতা, এটা একটু বোঝার জন্য বলছি আমি, ব্যাখ্যা আমাকে দিতে হবে না, আমাদেরকে লিখতে হবে না আর কি। পিতা ও পিতা মাতা, এটা হলো সমস্ত পদ। ব্যাস বাক্য করলে কি হবে? পিতা ও মাতা। অর্থাৎ এই যে পূর্ব পদ আর পর পদ, এই 2 পদের অর্থ, মানে পূর্ব পদের অর্থ প্রকাশ করতে গিয়ে আমার পর পদের দরকার হয় না, অথবা পর পদের অর্থ প্রকাশ করতে গিয়ে আমাদের পূর্বের দরকার হয় না। দুটো পদেরই স্বতন্ত্র আলাদা অর্থ আছে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু অন্য সংসারের ক্ষেত্রে পর পদ না আনা পর্যন্ত আমরা আগের পদের অর্থ বুঝতে পারি না। সেটা আমরা যখন তৎপুরুষ বা কর্মধারয় করাবো তখন ওটা ব্যাখ্যা দিয়ে বোঝাবো আমি যে কিভাবে আমরা পরপদের উপরে নির্ভর করি। পরপদের উপরে আগের পদের অর্থ নির্ভর করে। একটু বলি, যেমন সু, সু মানে কি? সুন্দর, ভালো, বা ভালো বা সুন্দর। এখন সু বলার পরে সুন্দরটা কি? আমরা কিন্তু সুটা কি স্যার কথা বলেন, সু বলে আর বললাম না আমি। সুটা কি স্যার? সুশাসন। স্যার ঠিক আছে, সুন্দর শাসন। সুজন, ভালো মানুষ। সুশ্রী, সুখবর। তার মানে কি হলো? এই সুর অর্থটা পরের শব্দ না বলা পর্যন্ত আমরা কিন্তু পাচ্ছি না। আর এই সুর অর্থে নির্ভর করতেছে পরের শব্দ আনার উপর ভিত্তি করে। খবর, সুখবর, ভালো খবর। সুজন, আচ্ছা ভালো মানুষ। সুশ্রী, সুন্দর চেহারা। সুপুরুষ, আচ্ছা ভালো, সে একজন ব্যক্তিত্ববান পুরুষ। তার মানে এই সু প্রথম পদের অর্থ বা পূর্ব পদের অর্থ কিন্তু আমরা নির্ভর করছি পর পদের উপরে। ওই পর পদ না আনা পর্যন্ত এই সু বা কু অর্থ আমরা পাচ্ছি না। মহা, কি মহা? মহা কি স্যার? মহাজন। ঠিক আছে, মহাজনটা যে কি করে, ব্যবসা করে, ব্যবসা করে আছে। মহাপৃথিবী, মহানবী, মহাত্মা। তার মানে এই যে মহার অর্থটা আমরা পরের শব্দ না আনা পর্যন্ত আমরা
তার অর্থটা পাচ্ছি না, কিংবা মহার অর্থ কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে পরের শব্দ আসার ফলে। অর্থাৎ পরের শব্দ বা পরপদ আসার উপর নির্ভর করতেছে আগের পদের অর্থ। এজন্য কোন পদ প্রধান, পরপদ প্রধান। কিন্তু এখানে তা হয় না, কিন্তু পিতার একটা আলাদা অর্থ আছে, মাতার একটা আলাদা অর্থ আছে। জমা খরচ, কেনা বেচা, ভাই বোন, তাল তমাল, সমস্ত ভালো মন্দ, রীতিনীতি, চাল চলন, সবারই কিন্তু আলাদা অর্থ আছে, একটা শব্দ আরেকটা শব্দের উপর নির্ভর করছে না। আর ওই জন্য তো করা হয় কি দিয়ে বাক্য, ও দিয়ে করা হয়, পিতা ও মাতা শব্দ দুটোকে আলাদা করা হয়। এখন যেটা আমাদের লাগবে, তাহলে সংজ্ঞাটা কি হলো, যে সমাসের দুই পদের বা উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আমি যেটা বারবারই বলি যে এখানে এসে সমাসের সংজ্ঞা মুখস্থ করলে আমরা সমাস বের করতে পারবো না। সংজ্ঞা মুখস্থ বা বৈয়াকরণ বিদগণ যে সংজ্ঞা দিয়ে গেছেন বইয়ে, ওই সংজ্ঞা মুখস্থ করে করে মুখ দিয়ে ফেনা তুললেও আমরা পরীক্ষায় সমাস বের করতে পারবো না। আমাদের কিছু কৌশল বা টেকনিক অবলম্বন করতে হবে, তার সাথে প্র্যাকটিস করতে হবে, প্রচুর এক্সাম্পল সংগ্রহ করে দেখতে হবে, বারবার পড়তে হবে। তখন কি হবে, তুমি শব্দ দেখা মাত্র মাথায় আসবে, ও এটা তো ও দিয়ে হবে ব্যাট বাক্য, এটা তো রূপ দিয়ে হবে, এটা তো ন্যায় দিয়ে হবে, এটা তো যে দিয়ে হবে। এখানে প্রশ্ন চলে আসে, স্যার আপনি লিখলেন পিতা ও মাতা ব্যাট বাক্য, আমার যদি লিখি পিতা যে মাতা, পিতা রূপ মাতা, পিতার নাই মাতা হবে নাকি স্যার? আচ্ছা স্যার আমি কেমনে বুঝবো স্যার এটা পিতা ও দিয়ে করতে হবে, এটা ন্যায় দিয়ে করতে হবে, এটা জিয়ে দিয়ে করতে হবে, এটা রূপ দিয়ে করতে হবে, এটা সমাহার দিয়ে করতে হবে, কেমনে বুঝবো স্যার? হ্যাঁ, এটার উত্তর হলো যে ওই পদের অর্থের উপর নির্ভর করে, এই সমস্ত পদের অর্থের উপর নির্ভর করে যে আমরা কি দিয়ে করব। আর তোমাদের এই বয়সে যেমন বলা হলো যে সহোদর, সহোদর সমান উদর যার, মানে একই পেট থেকে যারা ভাই, আমরা বলি না কেমন ভাই, ভাই আপন ভাই, ভাই সহোদর মানে একই পেট থেকে হওয়া আর কি। অর্থাৎ এর সমান উদর যার। আবার সপুত্র বা সস্ত্রীক, বলি না একটা সস্ত্রীক আসছে মানে কি স্ত্রীর সাথে আসছে, সস্ত্রীক মানে স্ত্রীর সাথে বর্তমান, সপুত্র মানে পুত্রের সাথে বর্তমান। তার মানে সস্ত্রীক সপুত্র ব্যবহার হবে স্ত্রীর সাথে বর্তমান, পুত্রের সাথে বর্তমান। তো এই যে আমি যেমন বলছি বুঝে বুঝে, অর্থ বুঝে এটা ব্যবহার কিভাবে হবে এটা করতে হবে। তোমাদের এই বয়সে তোমার কিন্তু এত সব শব্দের অর্থ বুঝে করতে পারবে না, খুব সিম্পল এটা। সেই কারণে আমাদের এখানে কি করতে হবে, কিছু টেকনিক, কিছু কৌশল, কিছু চেনার উপায় আমরা দেব, সেটা মুখস্থ করতে হবে। তাহলে দেখবা সমাজ 80% সমাজটা সহজ হয়ে যাবে। আর বাকি কিছু আছে সেটা বেশি করে পড়তে হবে। এখন আসি আমরা দ্বন্দ্বের শ্রেণী বিভাগ। দ্বন্দ্বের সমাসের শ্রেণী পুরনো বইয়ে ছিল, তোমাদের আগের বইয়ে ছিল, সেটা এখন আমরা এখানে ফলো করি। 11 থেকে 12 প্রকার: সমর্থক দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব, মিলন দ্বন্দ্ব, বিপরীত দ্বন্দ্ব, প্রায় সমর্থক দ্বন্দ্ব, সংখ্যাবাচক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। নাম ছিল, লাগবে না, ভয় পেও না, এখানে লাগবে না, এগুলো লাগবে হলো লাগবে এগুলো লাগবে ভর্তি পরীক্ষাতে। ভর্তি পরীক্ষায় মানে তোমাকে পিকুলিয়ার কোশ্চেন দেবে, যে অ্যান্সারটা কেউ জানে না তোমাকে জানতে হবে। যেমন আমরা কি লিখি বলতো, এর ব্যবহার আমরা কি লিখি বলতো, আমরা এটা হচ্ছে সমস্ত পদ, এটার ব্যবহার কি হয়, আমি তুমিও সে, আমি তুমিও সে, এটাকে আমরা এখানে বলছি দ্বন্দ্ব সমাস। সিম্পলি আমরা যদি এটা এই ইন্টারভিউ পরীক্ষায় লিখি আমি তুমিও সে দ্বন্দ্ব সমাস, তুমি নাম্বার পাবা। কিন্তু আরো গভীরে গিয়ে যদি বলা হয় এটা কোন দ্বন্দ্ব, তোমাকে অপশন দিল না, একশেষ দ্বন্দ্ব, এটা এখানে রাখবা না। এখানে যদি কেউ একশেষ দ্বন্দ্ব না লেখে ক্ষতি নেই, কিন্তু যখন ভর্তি পরীক্ষা তখন তোমার মাথা ঘুরবে, কে এই দ্বন্দ্ব সমাস পড়ছি আমরা, একশেষ দ্বন্দ্ব, আবার অলোক দ্বন্দ্ব, আবার কি দ্বন্দ্ব, এগুলো কোথেকে আসলো। সেই কারণে আমাদের এগুলো মাথায় একটু রাখতে হবে। এগুলো লাগবে অ্যাডমিশন পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে। তো প্লিজ 1 মিনিট, তাহলে আমরা এখানে যতগুলো আমি বললাম শুনে ভয় পাওয়ার কিছু নাই, ওগুলো লাগবে না। 3টা লাগবে, একটা হলো সাধারণ দ্বন্দ্ব, আর একটা অলোক দ্বন্দ্ব, আর একটা বহুপদী দ্বন্দ্ব। তো আমরা আগামী দিনে অলোক দ্বন্দ্ব চেনার উপায় রেখে দেবো, সংজ্ঞা না কিন্তু, অলোক দ্বন্দ্ব চেনার উপায়, বহুপদী চেনার উপায়। যখন এ দুটো আমরা চিনবো, এ দুটো বাদে যেগুলো আছে সব কি হবে, সাধারণ
দ্বন্দ্ব। আরেকটা জিনিস মনে রাখবো, দ্বন্দ্ব সমাসে ব্যবহার করতে হয় ও এবং আর এর যে কোনো একটা যোজক শব্দ দ্বারা। ও আর অথবা এবং, পিতা ও মাতা, কিংবা পিতা এবং মাতা, কিংবা পিতা আর মাতা। তবে সাধারণত বইগুলোতে ও দিয়ে দেওয়া আছে, কেন? এবং আর লিখতে আমাদের সময় বেশি লাগে, সে কারণে আমরা বরাবর ও দিয়েই করি। তবে জানতে হবে কেন, যদি কোথাও কোশ্চেন আসে এরকম দ্বন্দ্ব সমাসে ব্যবহার করতে হয় কোন ধরনের যোজক দ্বারা, অপশন দিল ও দিল না, আর এবং দিল, তুমি ভাববা কি জীবনে তো শুনিনি এটা, সাধারণত ও দিয়ে করে আসছি, তাহলে নিশ্চয়ই কোশ্চেনটা ভুল আছে। কিন্তু ভুল নাই, ও এবং আর যে কোনো একটা যোজক শব্দ দ্বারা এটা কি করতে হয়, ব্যবহার করতে হয়। আর বই পুস্তকে ও দিয়ে কেন করা আছে, সহজে লেখা যায় আর কি, একটা বর্ণ যেহেতু। তো আগামী ক্লাসে আমরা চেনার উপায় সহ, আর চেনার উপায়গুলো কিন্তু আমাদের খাতায় এন্ট্রি করতে, কাউন্টিং লিখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। আমি চেনার উপায় লিখে দেবো, পরের কাছ থেকে কিন্তু আমরা ওটা ধরবো, চেনার উপায়টা মুখস্থ করবো। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবার